সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি আর্থ্রাইটিস ও আধুনিক চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। আর্থ্রাইটিস সেটি খুবই কমন একটি রোগ, আমরা জনমুখে এটি আসলে খুবই প্রচলিত একটি সমস্যা। এটিকে আসলে রোগ হিসাবে কনসিডার করা হয় কিনা সে বিষয়ে প্রথমে জানবো। আপনাকে ধন্যবাদ। অবশ্যই আর্থ্রাইটিস একটি ডিজিজ বা রোগ এবং বহুল পরিচিত এবং ওয়াইড স্প্রেড, মানে অনেকগুলা রোগের সমন্বয়ে আমরা আর্থ্রাইটিস পেয়ে থাকি। আমাদের দেশে এবং সারা বিশ্বে শারীরিকভাবে যে মানুষ অকর্মণ্য হয়ে পড়ে বা ডিসেবিলিটি হয়, যেটা আমরা বলি পঙ্গুত্ব, বা ধরেন চলাফেরা বন্ধ হয়ে যাওয়া, কাজকর্ম সব বন্ধ হয়ে যাওয়া, জীবনযাপন সারাদিন মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং হতে পারিবারিক সামাজিক সকল কিছু বন্ধ হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস যদি আমরা দেখি সেটা হচ্ছে জোড়ার রোগ, যেমন আমাদের হাঁটু, তারপরে শোল্ডার, তারপরে ধরেন কবজি বা এলবো, ইভেন কি মেরুদণ্ডে যে ভার্টেব্রাগুলো আছে প্রতিটি ভার্টেব্রার মাঝখানে একটা জোড়া থাকে। তা আমাদের হিউম্যান বডিতে অনেক জোড়া থাকে এবং জোড়াগুলা বিভিন্ন টাইপসের থাকে। মোস্ট অফ দ্য জোড়া হচ্ছে সাইনোভিয়াল টাইপস জোড়া, ধরেন জোড়ার মধ্যে পানি বা পিচ্ছিল লিকুইড সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যার কারণে আমরা হাত পা নাড়াতে পারি। আমাদের প্রতিটা জোড়া কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি। এক এক জোড়ার মুভমেন্টের রেঞ্জ এক এক রকম। কোনোটা ফুল রেঞ্জ আমরা একেবারে 180 বা 360 ডিগ্রি পর্যন্ত আমরা ঘোরাতে পারি। কোনো জোড়া একটা সার্টেন 15 ডিগ্রি পর্যন্ত সে নড়াচড়া করা যায়। অনেক জোড়া ডানে বামে উপরে নিচে বিভিন্ন ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল, মাল্টি এক্সিয়াল আমরা বলি, বিভিন্ন এক্সিসে আমরা মুভমেন্ট করতে পারি। এই জোড়ায় জীবন দশায় কোনো না কোনো সময় বিভিন্ন ডিসঅর্ডারের কারণে প্রদাহ হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। সেই ইনফ্লামেশনের কারণে যখন জোড়াটা তীব্র ব্যথা হতে পারে, জোড়া ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, এবং জোড়ার এই যে প্রদাহ, ব্যথা, লাল হয়ে যাওয়ার সাথে সাথে রোগীর শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়তে পারে। জোড়া দীর্ঘমেয়াদী এই রোগ প্রসেসের কারণে বেঁকে যেতে পারে। ধরেন একটা মানুষের হাঁটু যেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকার কথা, এই আর্থ্রাইটিস থেকে সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে হাঁটুটা দেখা যাবে আইদার ডানে বামে চলে গিয়েছে, বা যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি রুগী দেখা যায় যে মেরুদণ্ডটা একদিকে বাঁকা বা সামনে বাঁকা বা সাইডে বাঁকা, বা হাঁটু পিছনে চলে গিয়েছে, হাতের আঙ্গুল ডানে বামে, মানে একটা নর্মাল পজিশন নাও থাকতে পারে। তো এই আর্থ্রাইটিস মোর দেন 200 টাইপস আমরা পেয়ে থাকি, এবং এক এক বয়সে এক এক নারী পুরুষ নির্বিশেষে আর্থ্রাইটিসের প্রাধান্য বেশি হয়ে থাকে। আমরা কমন যে আর্থ্রাইটিসগুলা মধ্য বয়সে পাই সেটা হচ্ছে আপনার এজিং প্রসেস জনিত, ধরেন যাদের বয়স 40 বা 50-এর উপরে তাদের অস্টিও আর্থ্রাইটিস একেবারে কমন। আমাদের সমাজে যারা আমরা সিনিয়র সিটিজেন বলি, বাবা মা বা দাদা দাদি যারা আছেন, তারা মোস্ট অফ দ্য লোকই কোনো না কোনো অস্টিও আর্থ্রাইটিসে ভুগে থাকেন। আর মহিলাদের কমন যে আর্থ্রাইটিসগুলো আমরা পাই আরও কম বয়সী, আমরা সেকেন্ড ডিকেডস অফ লাইফের দ্বিতীয় অধ্যায়, ধরেন 25-30 বছর বয়সে, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার। এই আর্থ্রাইটিস থেকে প্রতিটা স্পেশালি ছোট জোড়াগুলো, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল এবং লার্জ জয়েন্ট, ধরেন হাঁটু, এই জোড়াগুলো আপনার প্রদাহ হতে হতে, ইনফ্লামেশন হতে হতে অনেক সময় ফুলে যেতে পারে, তীব্র ব্যথা হয়, সকালে ঘুম থেকে উঠতে কষ্টের কথা বলতে পারে বা উঠতে পারে না, রোগী অলস হয়ে যায়, শুয়ে বসে থাকতে সে স্বাচ্ছন্দ্য ফিল করে। এবং যত দিন যাবে, মানে দিনের শুরুতে ব্যথাটা বেশি থাকবে, আস্তে 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 কমতে কমতে বিকালের দিকে এসে কমে যায়। এটা মহিলাদের কমন এই আর্থ্রাইটিসগুলো আমরা পেয়ে থাকি। তাছাড়া বিভিন্ন
অন্যান্য অটোইমিউন ডিসঅর্ডার থেকেও আপনার শারীরিক বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে। আমরা বলি সেরো পজিটিভ, সেরো নেগেটিভ, বিভিন্ন টাইপসের আর্থ্রাইটিস আমাদের শরীরে হতে পারে। বাংলাদেশের মানুষ যে কোনো আর্থ্রাইটিসকে সাধারণত ছোটকাল থেকেই বা আমাদের সে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য থেকে বলে আসছে যে ব্যথা বা বাত ব্যথা, কিন্তু মূলত অল আর মোস্ট অফ দ্য ডিজিজগুলি কিন্তু আসলে আর্থ্রাইটিস। সেম একটা বাচ্চারও হতে পারে, যেমন আমরা পার্থেস ডিজিজ, অলসো ইনফেকশাস ডিজিজ, হিপ জয়েন্টে প্রদাহ হয়, বাচ্চার হতে পারে। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বাচ্চাদের কমন, উঠতি বয়সী বাচ্চাদের আর্থ্রাইটিস হতে পারে। বা পুরুষদের কমন, যেমন আমরা বলি এসপিএ, স্পন্ডাইলোআর্থোপ্যাথি বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। দিস ইজ জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, ধরেন পূর্বপুরুষ থেকে ক্যারি করে হয়তো পরবর্তী প্রজন্মের মধ্যে আসে। সেই ক্ষেত্রে পুরুষের যেটা হতে পারে, স্পাইন শক্ত হয়ে যেতে পারে, মেরুদণ্ড ব্যথা তীব্র থাকতে পারে, ঘাড় নড়াচড়া কষ্ট হয়। এই ডিজিজটা পুরুষদের বেশি হয়, কিন্তু মেয়েদেরও হতে পারে, বাট কম হয়ে থাকে। তো আর্থ্রাইটিস যদি আমরা বলতে থাকি, মানে অনেক প্রকার আছে এবং অনেক ভ্যারাইটিস আছে এবং বিভিন্ন কারণে হয়ে থাকে। মানে সব যে অটোইমিউন ডিসঅর্ডার তা নয়, বিভিন্ন ইনফেকশন, ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। এমনকি পোস্ট ট্রমাটিক যারা প্লেয়ার আছেন বা আঘাত পেয়েছেন বা দীর্ঘমেয়াদী অতীতে আঘাতের হিস্ট্রি আছে কোনো একটা জোড়ায়, তখন সেখানে কিন্তু সেকেন্ডারিলি আপনার প্রদাহ হতে হতে জোড়াটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং আর্থ্রাইটিস ডেভেলপ করতে থাকে। আচ্ছা, এই যে আপনি বললেন যে জোড়ার মধ্যে ইনফ্লামেশন বা সোয়েলিং হতে পারে বা কখনো বেঁকে যেতে পারে শরীরের কোনো একটা জয়েন্ট, তো সেটির পেছনে আসলে নিশ্চয়ই কোনো ফ্যাক্টরস বা কারণ থাকে, সেই কারণগুলো কি কি? আপনাকে ধন্যবাদ। আসলে যে কোনো যে আমি কজগুলো বললাম, অটোইমিউন ডিজিজ বলেন বা ইনফেকশন থেকে হোক, যখন একটা জোড়া, স্পেশালি আমরা সাইনোভিয়াল জোড়াগুলোর কথা বলি, যে জোড়াগুলা নড়াচড়া করতে আমরা সহজ হয় বা নড়াচড়ার প্রয়োজন হয়, যেমন আমাদের হাঁটু, যদি হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করে, তাহলে হাঁটুর মধ্যে যে আমাদের ক্যাপসুল থাকে সাইনোভিয়াল ফ্লুইডটাকে ধরে রাখার জন্য, এই ক্যাপসুলটা তখন ইনফ্লামড হয়ে যায়। মানে একটা নর্মাল ক্যাপসুল আর স্বাভাবিক থাকে না, সেটা থিকেন্ড হয়ে যায়, ফুলে যায়। তখন কিন্তু যে সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন না হয়ে ইনফ্লামেটরি এক্সুডেট, মানে প্রদাহের কারণে যে খারাপ উপাদানগুলো বডিতে তৈরি হয়, সেগুলো হাঁটুর মধ্যে আপনার জমা হতে থাকে। তো একটা ন্যাচারাল নর্মাল জিনিস যখন না হয়, অ্যাবনর্মাল জিনিস আসে, তখন কিন্তু আস্তে আস্তে হাঁটুটা দেখা যায় ফুলে যায় এবং ভিতরে যে আন্ডারলাইং যে বোনসগুলো থাকে, কার্টিলেজ থাকে দুই হাড়ের মাথায়, এই কার্টিলেজগুলো আস্তে আস্তে আপনার ক্ষয় হতে থাকে বা নষ্ট হতে থাকে। তখন নষ্ট হয়ে গেলে তখন আন্ডারলাইন নিচে যে বোনস থাকে, বোনসগুলো ইরোশন হয় এবং অনেক সময় বোনস বেড়ে যায়, কমে। মানে ইনফ্লামেশনের যে সাইন সিমটম হয়, যে কোনো কেটে গেলে যা ঘটে, যে কোনো অন্য জায়গায় প্রদাহে যা ঘটে, সেম প্রবলেমগুলো কিন্তু আপনার জোড়ায় হতে পারে। তখন কিন্তু যদি এটা তীব্র থেকে তীব্রতর থাকে এবং দীর্ঘমেয়াদী প্রসেসটা হতেই থাকে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার মানুষটা বা ওই জোড়াটা আপনার ন্যাচারাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর থাকবে না, জোড়াটা নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে জোড়া স্টিফ হয়ে যেতে পারে, যেটা হয় ধরেন সিমেন্ট যেভাবে দুইটা আপনার ইটকে জোড়া লাগায়, লাইক দ্যাট আপনার দুইটা বোনস আস্তে আস্তে জোড়া লেগে যায়, সিমেন্টেড হয়ে যায় এবং জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায়, জয়েন্টটা শুকিয়ে আসে এবং চারপাশে যে লিগামেন্টগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় এবং মাসেলগুলো যখন কাজ করতে পারে না, যেহেতু পেইন থাকে, রোগী হাঁটা চলাফেরা কমিয়ে ফেলে, মুভমেন্ট কমিয়ে ফেলে। ডাক্তারও আমরা অনেক সময় বলি আপনি রেস্টে থাকবেন। এই যে সব মিলিয়ে মাসেলগুলো ডিসইউজ হয়, অ্যাট্রফি হয়ে যায়, শুকিয়ে যায় আস্তে আস্তে। তখন দেখা যায় একটা রোগী আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে। জি, আপনি যেরকমটা বলেছেন যে পঙ্গুত্ব বরণ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস ও আধুনিক চিকিৎসা নিয়ে।
বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে রোগীরা আসলে জয়েন্টগুলো স্টিফ হয়ে গেলে পঙ্গুত্ব বরণ করতে পারে। আর কি কি আসলে সমস্যা দেখা দিতে পারে আর্থ্রাইটিসের কারণে? আর্থ্রাইটিস দীর্ঘমেয়াদী যখন থাকে তখন যেমন ব্যথা বেদনা এবং পঙ্গুত্ব তো আসতেই পারে, এবং যখন মোর দেন অনেকগুলো জোড়া ইনভলভ হয়ে আসে তখন কিন্তু রুগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। রুগীর চলাফেরা, খাবার দাবার অরুচি এটা দেখা দিতে পারে। রুগীর তার যে ফাংশন মানে রেগুলার যে কাজগুলো সে করতো, প্রফেশনাল কাজগুলো সে হারিয়ে ফেলে বা করতে চায় না বা করা হয়ে ওঠে না। অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে তার প্রবলেম হতে পারে, এবং দীর্ঘমেয়াদী রোগ ভোগের কারণে রোগী সাইকোলজিক্যালি কিন্তু ডিপ্রাইভড হয়, মানে আস্তে আস্তে সে একেবারে মানে সোসাইটি থেকে উড্র হয়ে আসে, পরিবার থেকে উড্র হয়ে আসে, সে বের হতে চায় না, মুভমেন্ট করতে চায় না। মানে একটা মানুষ, আর্থ্রাইটিস এমন একটা রোগ, তাকে প্যারালাইসিস যত না তাকে এফেক্ট করে, আর্থ্রাইটিস আরও বেশি তাকে হ্যান্ডিক্যাপ বা ডিসেবল তৈরি করে ফেলতে পারে, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেসের কারণে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আচ্ছা, আপনি বলেছেন যে এটি হওয়ার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেও হয়ে থাকে, পূর্ণাঙ্গ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রেও হতে পারে, নারীর ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে যদি বয়স সীমাটা একটু নির্ধারিত করে বলে দিতেন। হ্যাঁ, এটা আসলে যে কোনো বয়সী হতে পারে। আমরা বলছিলাম যে কোনো ইনফেকশন, ধরেন ভাইরাল ব্যাকটেরিয়াল, আমরা বলি চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া থেকে আমাদের কিন্তু যাকে চিকুনগুনিয়া ধরেছে সে আর্থ্রাইটিসে ভুগেছে বা আর্থ্রালজিয়া, প্রতিটা জোড়ায় পেইন ছিল। ইভেন কি ডেঙ্গু পরবর্তীও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে, করোনা পরবর্তীও কিন্তু আমরা এই সমস্যাগুলো পাচ্ছি। মানে এনি ইনফেকশন তো আসলে যে কোনো বয়সে হতে পারে। মার পেটেও বাচ্চার এই প্রবলেমটা দেখা দিতে পারে, আফটার ডেলিভারি হতে পারে। তবে কমন যে আর্থ্রাইটিসগুলো আমরা বাচ্চাদের পেয়ে থাকি, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, ধরেন 6, 7, 8, 10 বছর বয়সে পার্থেস ডিজিজ, এটা কমন। মহিলাদের বলেছিলাম যে 20-25 বছরে কমন যে অটোইমিউন ডিসঅর্ডার, ওর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটা কমন। পুরুষদের এবং মহিলাদের এইজিং প্রসেস জনিত অস্টিওআর্থ্রাইটিস 40 বা তার উপরে, এটা কমন। পুরুষদের পুরুষদের অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইসিস বা স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি আমরা বলি, এগুলো হচ্ছে কমন আর্থ্রাইটিস। তাছাড়া বিভিন্ন ইনফেকশন, যেমন ধরেন আপনার টিবি রোগ থেকে টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। ধরেন আঘাত পেল, সেখানে ঠিকমতো ট্রিটমেন্টটা হলো না, পরবর্তীতে ওই জোড়াটা সেপটিক যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনার আর্থ্রাইটিস জোড়াটা নষ্ট হয়ে যেতে পারে। কিছু আর্থ্রাইটিস আছে আপনার মানসিক ওরিয়েন্টেড, মানে মানসিক রোগ থেকে আসতে পারে। যেমন আমরা কমন আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া কমন, আপনি সব টেস্ট করবেন, কিচ্ছু খুঁজে পাবেন না, কিন্তু রোগী সারাক্ষণ ওই ব্যথার কথা বলবে। এবং মজার বিষয় হচ্ছে অন্য আর্থ্রাইটিসগুলো আপনি চলাফেরা কাজকর্ম করলে বেড়ে যায়, কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে কাজকর্ম চলাফেরা করলে ব্যথা কমে যায়। যখনই রোগী বাসায় আসে, ঘুমাতে যায়, তখনই তার ব্যথার কথা সে বলে, সারা রাত সে ঘুমায় না। সো আর্থ্রাইটিস আসলে এমন একটা ডিসঅর্ডার, অনেকগুলা রোগের সমন্বয়, এবং মানুষ আস্তে আস্তে যদি প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে কিন্তু ডিজেবল হয়ে পড়তে পারে বা পঙ্গুত্ব বরণ করতে পারে। আচ্ছা, আমরা যেরকমটা দেখে থাকি রোগীদের ক্ষেত্রে অনেক সময় তারা এরকম কমপ্লেন করে থাকে যে হাত পায়ের মধ্যে জ্বালা পোড়া বা কামড়ানো বা চাবানো যেটিকে বলে, সেটি নিরাময়ের জন্য তারা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে। সেই ব্যথানাশক ওষুধ খাওয়া কতটা মানে ক্ষতির কারণ বা কতটা উপকার করে থাকে? আপনাকে ধন্যবাদ। এই আর্থ্রাইটিস থেকে চাবানো, কামড়ানো বা আমাদের গ্রাম্য ভাষায় মানে এটা মানুষ আমরা বলে থাকি, মানে যে কোনো ব্যথা বেদনা বা আর্থ্রাইটিস পেইন, জয়েন্ট ফুলে যাওয়া, বা এই ক্ষেত্রে একটা কমন টেন্ডেন্সি থাকে মানুষ পেইন কিলার খায়। তবে সেক্ষেত্রে মানে যে কমন রিসার্চ ওয়ার্কের মধ্যে আমরা দুইটা পেইন কিলারের কথা বলি, যেমন আইবুপ্রোফেন এবং নেপ্রোক্সেন। এই দুইটা পেইন কিলার আর্থ্রাইটিস, মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস রোগীকে সারা ওয়ার্ল্ডেই ব্যবহার করা হয়ে থাকে। তবে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে আপনাকে ওষুধটা খেতে হবে। সেটা রোগীর কিডনি ফাংশন, লিভার ফাংশন বা অন্য কোনো প্রবলেম যদি না থাকে, ডাক্তার সাহেবরা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে, খুব বেশি ব্যথা হলে আমরা বলি মডারেট টু সিভিয়ার পেইনের ক্ষেত্রে তখন দেওয়া হয়ে থাকে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে রোগী পেইন কিলার কিছুদিন খেতে পারে। আমরা পেইন কিলার আবার যদি বলি 2 টাইপস, একটা হচ্ছে স্টেরয়েডাল আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল। তো নন স্টেরয়েডাল পেইন কিলার যে দুইটার নাম বললাম কিছুদিন খেতে পারে, তবে সেটা যদি সে রোগী ডাক্তারের পরামর্শ খায় তার কোনো প্রবলেম হবে না। কিন্তু দীর্ঘমেয়াদী যখন আর্থ্রাইটিস রোগগুলো আসলে মূলত দীর্ঘমেয়াদী এবং রোগীকে আস্তে আস্তে বিছানায় নিয়ে যায়,
তো দীর্ঘমেয়াদী আসলে এটার ট্রিটমেন্টটা কি, যেটা আমরা বলি আধুনিক চিকিৎসা। রোগ নির্ণয়টা হচ্ছে ইম্পর্টেন্ট প্রতিটা আর্থ্রাইটিসের ক্ষেত্রে। যদি সেটা অটোইমিউন ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে সার্টেন কিছু ডিজিজ মডিফাইং ওষুধের প্রয়োজন হয়। ধরেন হতে পারে আপনার মিথোট্রেক্সেট, হতে পারে সালফাসালাজিন, টোফাসিটিনিব, এগুলা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্টরা এই ওষুধগুলো দিয়ে থাকেন। এই ওষুধগুলার পাশে আপনার সার্টেন যেটা বললাম পেইন কিলার, সেটা হয়তো কিছুদিন বা প্রয়োজনে রোগী খেতে পারে যদি রোগীর কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। কিন্তু মূলত ট্রিটমেন্টই হচ্ছে আপনার অ্যাডভান্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমরা এই রোগীগুলোকে ডিসেবিলিটি যেটা বলছিলাম, এই যে পঙ্গুত্ব, হাত পা বেঁকে যাওয়া, ফুলা বা শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়া, এগুলা কিন্তু উইদাউট পেইন কিলারে আমরা কিন্তু সারাতে পারি খুব সহজ। আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি রোগীদেরকে, জোড়া অনুযায়ী ইলেকট্রোথেরাপি, পাশাপাশি রোগীকে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আমরা করিয়ে থাকি। কিছু কাজ রোগী করতে পারে, কিছু কাজ করতে পারে না, কিছু ব্যায়াম সে করতে পারে, কিছু ব্যায়াম সে করতে পারে না। যে ব্যায়ামটা সে করতে পারে না সেটা আমরা সেন্টার বেসড, হসপিটাল বেসড আমরা তখন কিন্তু ওই থেরাপিগুলো বা এক্সারসাইজগুলো আমরা প্রোভাইড করে থাকি। আমাদের বিভিন্ন ইলেকট্রোথেরাপিউটিক ম্যানুভার আছে, বা আমরা বলবো যন্ত্র বা মেশিন যাই বলেন না কেন, এগুলার কিন্তু প্রতিটা আর্থ্রাইটিস রোগীর প্রদাহ, গ্রস প্রদাহ ধরেন ওভারঅল পেইন বডিতে থাকে, সেটা কিন্তু আমরা কমাতে পারি। যেমন আমরা ফার ইনফ্রারেড রেডিয়েশন বা ইনফ্রারেড রেডিয়েশন বা আপনার শর্ট ওয়েভ ডায়াথার্মি বা মাইক্রোওয়েভ ডায়াথার্মি, অল ডায়াথার্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন 100% সেফ এবং আমাদের সূর্যের আলোর একটা অংশ, এবং এগুলা কিন্তু প্রদাহ কমায় এবং স্পেসিফিক জোড়ারও আমরা প্রদাহ কমাতে পারি, বা ওভারঅল বডি যেটা আমরা বলছেন চাবানো, কামড়ানো, মাসেল বা বডির ওভারঅল পেইন, এগুলা কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি বাই ইলেকট্রোথেরাপির মাধ্যমে। পাশাপাশি ওই যে বলছিলাম আমরা রোগী ডিজেবল হয়ে পড়ে, জোড়াগুলো শক্ত হয়ে যায়, মাসেল টাইট হয়ে যায়, সেই জন্য আমরা বিভিন্ন প্রকার এক্সারসাইজ দিয়ে থাকি। এক্সারসাইজগুলোর মধ্যে হতে পারে মোবিলাইজিং এক্সারসাইজ, ম্যানিপুলেশন খুবই ইম্পর্টেন্ট, এবং এটা একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক নিজের হাতে কাজটা করে থাকে। ম্যানিপুলেশন এবং ম্যানিপুলেশনের পাশাপাশি স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ, মাসেল কামড়ানো বা মাসেলের পেইনের ক্ষেত্রে স্ট্রেসিং খুবই ইফেক্টিভ এক্সারসাইজ, এবং আপনাকে ফিজিক্যালি ফিট রাখার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আপনার মানে মানুষ হিসাবে মুভমেন্টের ক্ষেত্রে আপনার এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তো আপনাকে এক্সারসাইজ তো করলেই হবে না। আমি বলে দিলাম আপনি নিয়মিত হাঁটেন, রোগী তো হাঁটতে পারে না বিকজ পেইন, এবং সে কিভাবে হাঁটবে, কত সময় হাঁটবে সেটাও সে জানে না। তখন আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে সেন্টারে হসপিটালে রেখে বা এনে এসে গিয়ে রোগী আমরা ওই এক্সারসাইজগুলো তাকে দেই, ট্রেনিং দেই, শিখাই, করাই, এবং রোগী এটা ট্রেন্ড হয়ে এবং সে ব্যথামুক্ত হয়ে তখন কিন্তু সে বাসায় গিয়ে এই কাজগুলো সে করতে পারে। আচ্ছা, আমরা যেরকমটা জানছিলাম যে রোগীরা আসলে আর্থ্রাইটিসে পঙ্গুত্ব আসলে বরণ করে থাকে, তো সেই পঙ্গুত্ব থেকে বা ডিসেবিলিটি থেকে বাঁচার জন্য রোগীর আসলে করণীয় কি? এটা আমাদের আসলে সচেতনতা ইজ ইম্পর্টেন্ট। আমরা যেটা বলি, আপনার পুরো প্রোগ্রামটা আপনি কিন্তু বলছিলেন কারণ বা ব্যথার ওষুধের কথা, এটা হচ্ছে গতানুগতিক। আমরা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডই আর্থ্রাইটিস হলে আইদার স্টেরয়েড অথবা নন স্টেরয়েডাল পেইন কিলার ইউজ করে থাকে। হ্যাঁ, খেলে আপনার সাময়িক ব্যথা কমবে, কিন্তু আপনার জোড়াটা যে ভিতরে নষ্ট হচ্ছে, প্রদাহ হচ্ছে, এই যে আপনি বলছেন পঙ্গুত্ব বরণ করছে, মাসেল পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, জোড়া ইরোশন হতে থাকে বা মুভমেন্ট না করতে করতে মানুষ ডিসেবল হয়ে পড়ছে। এটা ট্রিটমেন্টটা অনেকে জানে না, অনেকে মনে করে কি ওষুধ খেলি ব্যথা কমলাম, ওকে আমি ভালো আছি, কিন্তু সে আস্তে আস্তে ক্রনোলজিক্যালি গ্র্যাজুয়ালি সে কিন্তু ডিসেবল হয়ে পড়ে। ডিসেবিলিটি আমরা বলি পাস্ট ইম্পেয়ারমেন্ট, তারপরে হচ্ছে সে ডিসেবিলিটি দেন হ্যান্ডিক্যাপে সে চলে যায়। তো এই জন্য আমাদেরকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে, এবং সারা পৃথিবীতেই রিহ্যাবিলিটেশন যে হসপিটাল বলেন বা সেন্টার বলেন, এটা কিন্তু আসলে মানে টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট। মেডিকেল অন্যান্য ওষুধের পাশাপাশি যখন আপনাকে পুনর্বাসন ট্রিটমেন্টটা দেওয়া হয় এবং রোগী জানে এবং প্রয়োজনে মাঝে মাঝে গিয়ে সে করে, তখন কিন্তু অবশ্যই রোগীর ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বরণ করা থেকে সে কিন্তু বেঁচে যাবে। এইটা কিন্তু অনেকে জানে না। সবারই একটা কথা, আমার ব্যথা হয়েছে ডাক্তার সাহেব
ব্যথার ওষুধ দেন বা ব্যথার একটা কিছু দেন, আমি ভালো থাকি। কিন্তু ওই যে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, এক্সারসাইজের প্রয়োজন আছে, এবং সেই দিকে বাংলাদেশে আসলে এখনো ওই লেভেলে যেতে পারে না, এটা সত্য কথা। কারণ রিহ্যাবিলিটেশনের জন্য আমাদের যে পরিমাণ অবকাঠামো দরকার, হসপিটাল বা আলাদা সেন্টার, ম্যান পাওয়ার দরকার, যে পরিমাণ আমাদের ইকুইপমেন্ট দরকার, এগুলো আসলে বাংলাদেশে এখনো ওই লেভেলে যাচ্ছে না। মন্দের ভালো, আপনি প্রচুর বিভিন্ন থেরাপি সেন্টার পাবেন বা বিভিন্ন টার্সিয়ারি লেভেলে হসপিটালগুলোতে ভালো ডিপার্টমেন্ট হচ্ছে, কিন্তু আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, ইভেন কি সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য দেশের কথা চিন্তা করেন, আমরা এখনও ওখানে পৌঁছতে পারিনি, বাট আমরা ট্রাই করতেছি। আর এখানে জনসচেতনতা দরকার। আপনি যখন ট্রিটমেন্ট না চাইবেন, যে আমি ডিজেবল যেন না হই, আমার জন্য জোড়াটা নষ্ট হয়ে না যায়, আমি যেন বিছানায় না পড়ি, এবং ওষুধ, ব্যথার ওষুধবিহীন আমি কিভাবে ভালো থাকতে পারি, এটা তো রুগীকেও চাইতে হবে। তাহলেই তো আপনাকে ওই ট্রিটমেন্টটা, যে অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু আপনাকে ইম্পোজড বা দেওয়া যেতে পারে। আবার এখানে আবার একটা কস্টের ব্যাপার আছে। আপনার পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডেই কিন্তু অনেক হাইলি এক্সপেন্সিভ। তো সেই ট্রিটমেন্ট প্রসিডিউরগুলা দিতে গেলে বাংলাদেশেও কিন্তু এইটা যেহেতু কাছাকাছি, ট্রিটমেন্টের দাম সব দেশে, আমাদের দেশেও সেটাও একই। তো এই জন্য এই কষ্ট কমিয়ে আনা এবং ভালো সেন্টার তৈরি করে, তাহলে আমরা কিন্তু আর্থ্রাইটিস জনিত যে কোনো অপচিকিৎসা বলেন, বা আর্থ্রাইটিস জনিত পেইন কিলার খাওয়া, বা আর্থ্রাইটিস থেকে ডিসেবিলিটি হয়ে পঙ্গুত্ব বরণ করা থেকে আমরা মুক্ত হতে পারবো, যদি আমরা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য। আপনার মাধ্যমে আমরা আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসাগুলো সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আর্থ্রাইটিস ও আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন, আর আপনার ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।